হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রিয়াক্ট জেএস সিরিজের যে ভিডিওগুলো দেখছিলাম আমরা সেই ভিডিওর আরও একটা আ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা ইউজ ইফেক্টের ফিলোসফি জেনেছিলাম jQuery-র মাধ্যমে যে আ ইউজ ইফেক্ট কোথায়, কোথায় কিভাবে ইউজ হতে পারে। তো সেই বিষয়ে আমরা গত ভিডিওতে জেনেছিলাম এবং সেখানে কিছু আমি আ অ্যানালজি দিয়েছিলাম, মানে কিছু এক্সাম্পল দিয়েছিলাম, কিছু উদাহরণ দিয়েছিলাম। সেগুলো আমি জাস্ট একটু রিটেন ফর্মে এখানে রেখে দিয়েছি। আপনারা হয়তো পড়তে পারছেন স্ক্রিন দেখে। তো আপনাদের সুবিধার জন্য আমি একটু জুম করে দিচ্ছি। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা স্ক্রিনশট নেবেন, তাহলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আর যদি আপনাদের এই যে নোটটা আমি বানিয়েছি, সেই নোটটা যদি প্রয়োজন হয় আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আমি সেখানে প্রোভাইড করে দেব। ওকে? যদি কমেন্ট করেন আপনারা, আপনাদের যদি ইন্টারেস্ট থাকে, ইন্টারেস্ট দেখান, তবেই আমি ওখানে কমেন্টে দিয়ে দেবো বা ডেসক্রিপশনে আমি অ্যাটাচ করে দেবো। আদারওয়াইজ আমি কিন্তু এটা প্রোভাইড করছি না। তো আপনারা কাইন্ডলি এই জিনিসটা একটু পড়ে নেবেন যে হোয়াট ইজ ইউজ ইফেক্ট রিয়েলি। আর এই রিয়েল লাইফ যে ইউজ কেস সেটা আমি কিন্তু এখানে এক্সপ্লেন করেছিলাম গত ভিডিওতে। ঠিক আছে? তো আমি এখানে আর এই জিনিসটা আবার ইংলিশে লেখাই রয়েছে, সেটা পড়ে আর সময় নষ্ট করছি না। আমরা ডাইরেক্ট দেখি, আমি গত ভিডিওতে বলেছিলাম আজকে ইউজ ইফেক্ট এর কোড আমরা দেখব। সিনট্যাক্স দেখব যে কিভাবে ইউজ করতে হয়, সেই জিনিসগুলো আমরা দেখব, কম্পেয়ার করব। তো ডাইরেক্ট আমি সেখানে চলে আসছি। তো আমি ধরে নিচ্ছি আপনাদের অলরেডি স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটা টেবল বানিয়ে রেখেছি। এই টেবল থেকে আপনারা এই টেবলের স্ক্রিনশটটা নিয়ে নিন। তাহলে আপনাদের সমস্ত কিছু একটা জায়গায় থাকবে। আপনাদের পড়তে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, আপনাদের স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে এতক্ষণে। আমি তাহলে এখন চলে আসি আমাদের কোডে। আচ্ছা, এটা বোধহয় আরেকটু জুম করলে আপনাদের জন্য বেটার হবে। ওকে। তো jQuery তে গত ভিডিও পর্যন্ত আমরা এটা দেখেছিলাম যে আমরা জেনারেলি কোড এভাবে লিখে থাকি, তাই না? যে যখন আমাদের পুরো পেজটা লোড হয়ে যায়, তো তখন আমাদের এন্টায়ার পেজ যখন লোড হয় তখন আ আমাদের যে কোডটা রান হচ্ছে সেটা হলো এই কনসোলে পেজ ইস রেডি এই মেসেজটা। তো এখানে লেখাই রয়েছে সেটা যে পুরো পেজ, হোল পেজ যখন রেডি হয় তখন। তো jQuery বিহেভিয়ার হলো গ্লোবাল, ইট অ্যাপ্লাইজ টু দ্য এন্টায়ার ডকুমেন্ট। পুরো ডকুমেন্টের উপরে এফেক্ট পড়ে। কিন্তু ইন রিঅ্যাক্ট ব্রেক ডাউনস ইউর ইউআই ইনটু স্মল রিউজেবল কম্পোনেন্টস, যেটা আমি গত ভিডিওতে উল্লেখ করেছিলাম যে ছোট, ছোট টুকরো আকারে ভেঙে নেয়। ইচ কম্পোনেন্ট ইজ লাইক এ মিনি ওয়েব পেজ ইনসাইড দ্য লার্জার অ্যাপ। মানে আপনার বিশাল বড় অ্যাপ, সেই অ্যাপের মধ্যে প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা এলিমেন্ট আপনার একটা, একটা ছোট, ছোট একটা কম্পোনেন্ট আপনি ধরতে পারেন এইভাবে। তো সেগুলো নিজেরাই একটা ওয়েব পেজ এমনভাবে বিহেভ করে। ঠিক আছে? তো ইউজ ইফেক্ট এবার আমরা ইন্ট্রোডিউস করলাম যে ইউজ ইফেক্ট আমরা কিভাবে লিখছি। তো ইউজ ইফেক্ট এখানে যেটা রয়েছে সেটা দেখছেন যে ইউজ ইফেক্ট একটা ফাংশন। তো ফাংশনের মতো করে এখানে লিখতে হবে। তো ইউজ ইফেক্ট ফাংশনের ব্র্যাকেটটা এই যে এখানে শেষ হচ্ছে। তো তার ভিতরে আমরা কি লিখছি, ইউজ ইফেক্টের মধ্যে একটা কলব্যাক ফাংশন। এই কলব্যাক ফাংশনের মধ্যে যেখানে এটা ফ্যাটারও ফাংশন আছে, এই ফাংশনের মধ্যে আমরা জাস্ট আ কম্পোনেন্ট মাউন্টেড এই কথাটা লিখেছি। এটার মানে হলো এই যে সেম, এই যে কম্পোনেন্ট মাউন্টেড এই যে কথাটা দেখছেন না? এটার অর্থ হলো এই যে সেম পেজ ইস রেডি, মানে আমাদের অ্যাপ ইস রেডি, এটার কথা বলছি। কিন্তু কম্পোনেন্ট মাউন্টেড কেন বলছি সেটা এক্ষুনি বুঝতে পারবেন। যে আমি এই মেসেজটা এরকম কেন লিখলাম? পেজ ইস রেডি এটাও তো লিখতে পারতাম। কেন এটা লিখলাম? এই ওয়ার্ড দুটো বোঝাটা ইম্পোর্টেন্ট। ঠিক আছে? তো আমাদের সিনট্যাক্স বোঝা গেছে যে এটা হলো পুরোটা ফাংশন। তারপরে এখানে এর ভিতরে একটা কলব্যাক ফাংশন যাচ্ছে। সে কলব্যাক ফাংশনের মধ্যে আপনার যাবতীয় যা কাজ আপনি এখানে করবেন। আর এখানে দেখছেন যে এই কলব্যাক ফাংশনের পরে এখানে আরেকটা ব্র্যাকেট রয়েছে। একটা ব্র্যাকেট রয়েছে, একটা অ্যারে, তাই না? একটা ব্ল্যাংক অ্যারে। এই অ্যারেতে এখন কি কাজ করছে? ঠিক আছে? এটাকে বলা হচ্ছে ডিপেন্ডেন্সি। ঠিক আছে? তো এটা কেন আমরা লিখছি? কেনই বা এখানে ব্ল্যাংক হয়ে রয়েছে? এখানে কি আদৌ কিছু লিখতে হবে বা লিখলে কি লিখব? সেই জিনিসগুলো সব আমি স্টেপ বাই স্টেপ বলব। আচ্ছা, তা এখন এই ইউজ ইফেক্টটা কখন রান হবে? দিস স্পেসিফিক কম্পোনেন্ট ইস মাউন্টেড। এই মাউন্টেড শব্দের অর্থ হলো অ্যাপিয়ারস অন স্ক্রিন। ঠিক আছে? মাউন্টেড শব্দটা শুনে অনেক ভারী, ভারী মনে হয়। তো এটা সিম্পল মানে হলো যখন কোনো একটা কম্পোনেন্ট যখন অ্যাপিয়ার হয়, আবির্ভাব হয় পেজের মধ্যে, হঠাৎ করে যখন আমরা পেজ রিফ্রেশ করি, যখন ডিসপ্লে হয় তখন। ঠিক আছে? তো তখন কিন্তু ইউজ ইফেক্ট একবার চলবেই। তারপরে কি?
and it can run again if this component updates or disappears. তার মানে পার্টিকুলার কোনো একটা কম্পোনেন্ট যে কোনো কিছু হতে পারে। একটা ছোট div হতে পারে, একটা স্প্যান হতে পারে, প্যারাগ্রাফ হতে পারে, হেডিং হতে পারে, এনিথিং। যদি সেই কম্পোনেন্টটা কোনো কারণে আপডেট হয় অথবা ডিসঅ্যাপিয়ার হয়, মানে যদি ভ্যানিশ হয়ে যায়, মুছে যায়, ডিসপ্লে নান হয়ে যায়, তখন এই জিনিসটা আবার রান হয়। তার মানে কি? যখনই আমার পেজটা লোড হবে, ফার্স্ট টাইম সমস্ত কম্পোনেন্ট তো আসবে। প্রত্যেকটা যে সেকশন আপনি বানিয়েছেন, হেডার, ফুটার, ব্যানার, তারপরে আপনার স্লাইডার, যাবতীয় যা জিনিস, এই যা জিনিস একটা পেজের মধ্যে রাখতে পারেন, সমস্ত জিনিস ফার্স্ট টাইম একবার লোড হবে। তো সেই লোড হওয়ার সময় কি হবে? প্রত্যেকটা কম্পোনেন্ট লোড হচ্ছে। তো যেহেতু লোড হচ্ছে, তো ইউজ ইফেক্ট একবার রান হবে। আপনি যেখানে ইউজ ইফেক্ট ইউজ করবেন, আপনি যতবার খুশি ইউজ ইফেক্ট ইউজ করতে পারবেন। প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আপনি যদি মনে করেন যে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে ইউজ ইফেক্ট আমার প্রয়োজন, ইউজ করবেন। তো যেহেতু প্রত্যেকটা কম্পোনেন্ট লোড হচ্ছে, তো ফার্স্ট টাইম লোড হবে। এখন ওই কম্পোনেন্টটাকে, পার্টিকুলার কোনো একটা কম্পোনেন্টকে আপনি আপডেট করাচ্ছেন, অথবা আপনি সেই কম্পোনেন্টটাকে কোনো বাটনে ক্লিক করে ভ্যানিশ করিয়ে দিচ্ছেন। এই ধরনের কিছু যদি আপনি কাজ করেন, তো তখন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য রেস্ট অফ দ্য পেজ সেটা আবার রান হবে। কিন্তু সেটা বাকি যে কম্পোনেন্ট গুলো সেগুলোকে ডিস্টার্ব করবে না। ওই কম্পোনেন্টের উপরেই ওটা সীমাবদ্ধ। ঠিক আছে? এখন এক্সাম্পল দেখি। আপনি মনে করুন আপনার একটা হেডার আছে। ঠিক আছে? একটা হেডার কম্পোনেন্ট রিটার্ন হচ্ছে, দেখুন এখানে JSX রিটার্ন হচ্ছে কি নাম? তার মানে একটা HTML লাইক সিনট্যাক্স আমরা রিটার্ন করছি। তো এই হেডারটা হলো একটা কম্পোনেন্ট। আমরাও হেডার বানিয়েছিলাম। আমরা বরং ওর উপরে কাজ করছি। তো হেডারের মধ্যে এসে আপনি এখানে ইউজ করছেন সেই ইউজ ইফেক্টটা। ইউজ ইফেক্টের মধ্যে একটা কলব্যাক ফাংশন ইউজ করেছেন। আর শেষে একটা ব্ল্যাংক আপনি অ্যারে রেখে দিয়েছেন। এটা লিখতে হবে। ঠিক আছে? এটা লিখবেন এটা। তো এটার ব্যাপারে আমি পরে ডিসকাস করব। এখন চিন্তা নেই। আপনি এই মুহূর্তে জাস্ট মনে রাখুন যে এটা লিখতে হয়। এইভাবে ধরুন যে এখানে একটা ব্ল্যাংক একটা অ্যারে দিতে হয়। এটা হলো ডিপেন্ডেন্সি। ঠিক আছে? তারপরে আপনি এই হেডার কম্পোনেন্ট মাউন্টেড মানে হলো হেডার পেজের মধ্যে এসছে। কিছুক্ষণ আগে পড়লাম না যে মাউন্টেড মানে কি? অ্যাপিয়ার্স অন স্ক্রিন। তার মানে কি হবে? যেই আমার হেডার পেজের মধ্যে চলে আসবে, আমরা হেডার দেখতে পাবো। সঙ্গে কনসোলে আমরা এই মেসেজটা দেখতে পাবো। ঠিক একই রকমভাবে আপনি ফুটারের মধ্যেও আরেকটা ইউজ ইফেক্ট ইউজ করেছেন। সেখানে লিখেছেন ফুটার কম্পোনেন্ট মাউন্টেড। তার মানে ফুটার আমাদের ব্রাউজারে চলে এসেছে। আমরা দেখুন এখান থেকে রিটার্ন করছি একটা সিম্পল প্যারাগ্রাফ অলরাইট রিজার্ভড এরকম। তো আপনি এরকম হেডার, ফুটার বা আপনাদের আর যত কম্পোনেন্ট আছে সবকিছুর মধ্যে আপনারা লিখতে পারবেন। আচ্ছা, এখন যখন when these components appears on the screen, header logs own use effect, footers log its own use effect মানে হেডারের মতন কনসোল লগ দেখাবে, ফুটারের মতো কনসোল লগ দেখাবে, একে অপরকে ডিস্টার্ব করবে না কখনো। তো দে ডোন্ট ইন্টারফেয়ার উইথ ইচ আদার। ইটস স্কোপ পার কম্পোনেন্ট। ঠিক আছে? এই জিনিসটা খুব ইম্পোর্টেন্ট। এটা খুব ভালোভাবে মনে রাখবেন। ইটস স্কোপ মানে হলো এই ইউজ ইফেক্ট এই ফাংশনটার মধ্যেই, এই কম্পোনেন্টের মধ্যেই সীমাবদ্ধ। এই ইউজ ইফেক্ট যে ফাংশনটা আছে এটা এর মধ্যেই সীমাবদ্ধ। এরা একে অপরকে ডিস্টার্ব করবে না। ওকে? দ্যাটস হোয়াট উই মিন বাই ইউজ ইফেক্ট ইজ পার কম্পোনেন্ট নট পার পেজ লাইক jQuery। ওকে? তো jQuery এর মতো পুরো পেজের উপরে গিয়ে ইফেক্ট ফেলবে এমন নয়। এটা হলো ইউজ ইফেক্ট প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে ইন্ডিভিজুয়ালি কাজ করে। আচ্ছা, এরপর আরেকটা কোয়েশ্চেন, ডু আই অলওয়েজ হ্যাভ টু ইউজ ইফেক্ট ইনসাইড এ কম্পোনেন্ট? ইয়েস, ইউ মাস্ট অলওয়েজ ইউজ ইফেক্ট ইনসাইড এ কম্পোনেন্ট। আপনাকে কম্পোনেন্টের মধ্যেই ইউজ ইফেক্ট ইউজ করতে হবে। ওকে? রিঅ্যাক্টের রুলস কি বলছে? হুকস লাইক ইউজ ইফেক্ট মাস্ট বি কল্ড ইনসাইড এ রিঅ্যাক্ট ফাংশন কম্পোনেন্ট অর কাস্টম হুক। আপনি যদি কাস্টম হুক বানান তো তার মধ্যে ইউজ করতে পারেন, অথবা আপনি যদি কোনো কম্পোনেন্ট বানাচ্ছেন তো তার মধ্যেই আপনাকে ইউজ করতে হবে। দ্যাট মিনস দিস ইজ নট অ্যালাউড। মানে আপনি জাস্ট একটা নরমাল পেজ নিয়েছেন, ধরুন header.js বা xy.jsx এরকম একটা ফাইল নিয়েছেন, ওর মধ্যে একটা ইউজ ইফেক্ট এরকম লিখে রাখলেন। এটা ইনভ্যালিড, এটা কাজ করবে না। ইউ ক্যান রাইট দিস আউটসাইড এ কম্পোনেন্ট অর ইন এ রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশন। নরমাল জাভাস্ক্রিপ্ট ফাংশনের মধ্যে এটা কাজ করবে না। এটা কম্পোনেন্টের মধ্যেই ইউজ করতে হবে। ওকে? তো কম্পোনেন্ট মানে বুঝতেই পারছেন, আমরা কিন্তু শিখেই গেছি যে কম্পোনেন্ট জেনারেলি আমরা বড় হাতের যে ওয়ার্ডটা আছে না, মানে ক্যারেক্টার যেটা আছে সেটা দিয়ে আমরা স্টার্ট করি। যেমন এফ, এটা হলো বড় হাতের রয়েছে, মানে ফুটার এটা কম্পোনেন্ট। আর আরেকটা বৈশিষ্ট্য কি, শুধু বড় হাতের লিখলেই কি কম্পোনেন্ট হয়ে গেল? না, সেখান থেকে একটা রিটার্ন করতে হবে। কি রিটার্ন করতে হবে? HTML লাইক সিনট্যাক্স। এটা JSX। ঠিক আছে?
আমি HTML লাইক সিনট্যাক্স কেন বললাম? HTML এর মতো দেখতে। যাতে আমাদের ব্রেইনটা অ্যালাইন থাকে যে JSX শিখছি না HTML শিখছি, কি খিচুড়ি পাকাচ্ছি। সেজন্য আমি প্রত্যেকটা এপিসোডেই বলেছি আমরা যে সিম্পল যেমন HTML লিখি, HTML লিখতে থাকবো। তো তার আগে এই রিটার্ন কথাটা থাকবে যে আমরা একটা এটলিস্ট একটা আমাকে এরকম ট্যাগ রিটার্ন করতেই হবে। সেটা হবে আপনার কম্পোনেন্ট। ওকে? আচ্ছা। তারপরে কি কারেক্ট ইউজেস কিরকম? দেখুন, আমরা একটা কম্পোনেন্ট বানিয়েছি। এই যে মাই কম্পোনেন্ট এম বড় হাতের আছে। কম্পোনেন্টের মধ্যে থেকে একটা কি হ্যালো রিটার্ন করেছি। তো তার মধ্যে আমরা এসে ইউজ করছি এটা। তাই না? ঠিক যেমন হেডার ফুটারের মতোই। এটা ভ্যালিড। ইফ ইউ ওয়ান্ট টু রিইউজ দ্য সেম লজিক ইন মাল্টিপল কম্পোনেন্টস, ইউ ক্যান রাইট কাস্টম হোক। এখন আপনার মনে হলো যে আমার এরকম একটা ফাংশন আছে। ঠিক আছে? এখন এই যে ফাংশনটা আমি লিখে রেখেছি যে এটার মধ্যে আমি এখন ইউজ ইফেক্ট একটা ইউজ করেছি। এখন এই লজিকটা আমার বারবার ইউজ করতে হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? এরকম কম্পোনেন্ট এটা কিন্তু আমরা জাস্ট বানিয়েছি। ঠিক আছে? বানিয়ে আমি এখন বাইরে এটা রেখে দিইনি। আমি যদি ইউজ মাই ব্লগার এরকম বাইরে কল করে দিই তাহলে এরর আসবে। আমি একটা জাস্ট ফাংশন বানিয়েছি। এই ফাংশনের মধ্যে আমি ইউজ ইফেক্ট এটাকে ইউজ করেছি। মানে আমি এটাকে কল করছি, এটাকে আমি বানাচ্ছি, তৈরি করছি। তারপরে আমি কোথায় কল করেছি? দেখুন, আমি কিন্তু ইউজ মাই লগআর। আমি কিন্তু আল্টিমেটলি কম্পোনেন্টের মধ্যেই কিন্তু আমি এটাকে ইউজ করছি। এটা দেখে হঠাৎ করে আপনার মনে হতে পারে, এ কি? এইমাত্রই তো আমি বললাম যে এখানে আমি কোনো রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশনের মধ্যে ইউজ করতে পারব না। আবার এখানে আমি সঙ্গে তৈরি করলাম। না, এটা কনফিউজড হলে হবে না যে আমি এখানে জাস্ট ফাংশনটাকে তৈরি করেছি। ঠিক আছে? একটা ফাংশনের ভিতরে আমি কিন্তু নরমাল এমনি লিখে রাখিনি। একটা ফাংশন এটা রেগুলার ফাংশনই। এটা কম্পোনেন্টও নয়। কারণ এটা ১ম কথা বড় হাতের নেই আর এর ভিতর থেকে কিছু রিটার্নও হচ্ছে না। এটা নরমাল একটা ফাংশন। এটা ফাংশন বডি। আমরা জানি ফাংশন বডিতে আমরা যা খুশি লিখে রাখতে পারি, তাই না? সেটা কল না করলে হয়। যদি কল করি তাহলেই আমরা হয় রেজাল্ট পাবো নাহলে এরর খাবো। তো আমি একটা জাস্ট ফাংশন বানিয়ে রেখেছি। তার মধ্যে ইউজ ইফেক্ট বলে একটা কিছু তৈরি করে রেখেছি যে এটা আমার দরকার। ওকে? তো এই যে ইউজ ইফেক্টটা এর মধ্যে যে কমন যে কথাটা যে রেজাল্টটা বা যেটা আমি কোডটা পেতে চাইছি বারবার ইউজ করতে চাইছি। তো সেটা আমি এখানে বানিয়ে রেখেছি। এবার দেখুন আমি কম্পোনেন্টের মধ্যে এসে ইউজ করছি। তো কম্পোনেন্ট কোনটা? অ্যাপ। আর এই একটা মানে কম্পোনেন্টের ১ম পরিচয় হলো এটা অ্যাপ। ১ম কথা এটা ক্যারেক্টারটা বড় হাতের আছে। আর রিটার্ন করছে এখান থেকে একটা ডি। তার মানে এটা একটা কম্পোনেন্ট। তার ভিতরে আমি ইউজ করছি এটা। তাহলে এটা ভ্যালিড। ওকে? তো বোঝা গেল যে কিভাবে এই সিনট্যাক্সটা কিভাবে লিখতে হয়, কিভাবে কাজ করছে। আচ্ছা, এরপরে কোড দ্যাট রানস আফটার পেজ লোড jQuery ভার্সন আমরা গত ভিডিওতে দেখেছি যে এই সেম কোডটাই আমরা কিভাবে লিখতে পারি? আমরা কিভাবে লিখতে পারি? এইভাবে। ইউজ ইফেক্ট তারপরে আমরা এই কনসোল লগ করছি এটা। এখন এটা দেখে মনে করবেন না যে ইউজ ইফেক্ট এরকম বাইরে ফেলে রেখেছি। এটা আমি কোনো কম্পোনেন্টের ভিতরেই লিখবো। ওকে? এটা আমি কোনো কম্পোনেন্টের ভিতরেই লিখবো। এরকম বাইরে ফেলে রাখবো না। তো দেখছেন যে এই যে ডকুমেন্ট ডট রেডি মানে আমাদের পেজ যখন লোড হবে তখন এটা একবার চলবে। এটাও হলো তাই। দিস কোড রানস ওয়ান্স দ্য কম্পোনেন্ট ইস মাউন্টেড। ওকে? এটা কোনো কম্পোনেন্টের ভিতরেই লিখবো আমরা। এরকম বাইরে লিখবো না। আচ্ছা। এই যে থার্ড ব্র্যাকেট যেটা দেয়া রয়েছে এটার মানে হলো যে অনলি ওয়ান্স এটা একবারই চলতে হবে। এটা কি? এটা একবারই চলে। এই ফাংশনটা একবারই চলে এটা লিখলে। তাই না? এই লাইনটা একবারই প্রিন্ট হয়, বারবার প্রিন্ট হয় না। আর এই ভ্যালুও যে টাইটেলটা পেজের যে টাইটেলটা সেটা একবারই চেঞ্জ হয়। তো আমরাও যদি পেজের টাইটেল চেঞ্জ করতে চাই ওরকম, তো দেখুন এই কোডটার এই ভার্সন, ঠিক আছে? এই ভার্সন আমাদের লিখতে হবে। তো এটার মানে হলো রানস অনলি ওয়ান্স। যদি আপনি ব্ল্যাংক রাখেন এটার মানে হলো ওয়ান্স এই কারণে কারণ এটা আপনি জাস্ট বলেছেন যে ব্ল্যাংক রেখেছেন তাই এটা একবারই চলবে। ওকে? আচ্ছা। এখন যদি এই যে সিম্বলের মধ্যে এখানে একটা কোনো ভ্যারিয়েবল দিতাম, এখন কোন ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবল আসবে কোথা থেকে সেটা আমরা আবার পরে দেখছি। তো এই মুহূর্তে জাস্ট মনে রাখুন যে এটা যদি আপনি এখানে লিখে রেখে দেন, তাহলে এই কোডটা একবারে চলবে। ওকে? আচ্ছা। ডিটেক্টিং ভ্যালু চেঞ্জ যদি ভ্যালু চেঞ্জ হয়, তো এই যে সেই ইনপুট ফিল্ড আমরা যে কোয়েরিতে দেখেছিলাম, তো আমরা কোনো ইনপুট যখন চেঞ্জ হচ্ছিল তখন কিন্তু আমাদের এটা কনসোলে বারবার প্রিন্ট হচ্ছিল। তো রিঅ্যাক্টের ভার্সন কি? রিঅ্যাক্টের ভার্সন এটাও কম্পোনেন্টের মধ্যেই হবে ওভারঅল। হয়তো একটা ফর্ম বানাচ্ছি, ফর্মের মধ্যে আমার আছে ইউজ স্টেট এইভাবে। তো আমরা এখন ইউজ স্টেট তো শিখেছি। তো ইউজ স্টেটের এখানে ভ্যালু কি? ব্ল্যাংক এই যে ইমেল। তো এই ইমেইলের উপরে এটা ডিপেন্ড যখনই ইমেইল চেঞ্জ হবে মানে ইমেইল ফিল্ডের মধ্যে মানে এই ইনপুট ফিল্ডের মধ্যে আমি যখনই কিছু টাইপ করব, তখন তো এই ইমেইলের ভ্যালু আপডেট হবে, তাই না?
চেঞ্জ হবে, পরিবর্তন হবে। তাই তো? অন চেঞ্জ এর মধ্যে। তো সেই সময় আমার কি হবে? আমি এখানে লিখে রেখেছি ইমেইল। তার মানে আমি বলছি ইউজ ইফেক্ট কে দেখো ইমেইল যদি চেঞ্জ হয়, ইমেইলের ইনপুট ফিল্ড এর মধ্যে এসে কেউ যদি টাইপ করা শুরু করে না, যদি কিছু ভ্যালু লেখে বা ইরেজ করে দেয়, তখন তুমি কিন্তু এই কনসোল লগে দেখাবে। বারবার দেখাবে তো কিছুক্ষণ আগে শিখেছিলাম যে এখানে তো ব্ল্যাংক রেখে দিলে তো একবার দেখায়। কিন্তু বারবার দেখাবে। কি করে দেখাবে বারবার? বারবার কি করে প্রিন্ট করবে কনসোলে? তো এটা এইভাবে। আমি যদি ইমেইল যে ভ্যারিয়েবলটা এর মধ্যে পাস করে দিই, তাহলে আমাকে এই কনসোলটা বারবার রান হবে। কিসের উপরে ডিপেন্ড করে? যদি আমি ইমেইলের এই ইনপুট ফিল্ডে যদি কিছু পরিবর্তন ঘটাই। আমরা দেখব, প্র্যাকটিক্যালি দেখব। কোন চিন্তা নেই। প্র্যাকটিক্যালি দেখলে তবে ক্লিয়ার হবে। আগে থিওরিটা বুঝে নিই। সেটআপ, ইন্টারভাল টাইমার, ঠিক আছে? এখানে সেই টাইমার তৈরি করা আছে jQuery দিয়ে। আর এখানে আমরা ক্লিয়ার আপ ফাংশন, ক্লিন আপ ফাংশন লিখছিলাম। তো এটা React এর ভার্সন কি? এই যে সেম টাইমার। ওকে? একদম আপনি জাস্ট এই পুরো জিনিসটা এখানেই দেখতে পাচ্ছেন। ধরে কপি পেস্ট। তারপর এখান থেকে দেখুন একটা রিটার্ন হচ্ছে। রিটার্ন কি? ক্লিয়ার ইন্টারভাল। এটা জাভাস্ক্রিপ্ট এর জিনিস। এটা আপনাদের জানা আছে। এই যে ক্লিয়ার ইন্টারভাল। সেম জিনিস। এই যে ক্লিয়ার ইন্টারভাল। এখান থেকে রিটার্ন হচ্ছে একটা কলব্যাক ফাংশন। তার মধ্যে এই ক্লিয়ার ইন্টারভাল টাইমার মানে এই ভ্যারিয়েবলটা এখানে দেওয়া আছে। দেখুন এই সেম জিনিস ক্লিয়ার ইন্টারভাল। আর এই যে পোরশনটা যেটা আছে, এই যে ফাংশন দেখছেন? এখানে একটা কলব্যাক ফাংশনের মধ্যেই কিন্তু আছে। দেখছেন কতটা মিল আছে? তো এখনো যারা ভাবছেন যে jQuery ব্যাকডেটেড, ভাবো কতটা সিমিলারিটি। এই একটা কলব্যাক ফাংশনের মধ্যে ক্লিয়ার ইন্টারভাল। আর এখানেও দেখুন একটা রিটার্ন হচ্ছে কলব্যাক ফাংশন, তার মধ্যে এই ক্লিয়ার ইন্টারভালটা রয়েছে। আর এক্ষেত্রে ব্ল্যাংক রেখেছি যাতে এটা একবার চলে। ওকে? এখন নেক্সট আ ফুল সেটআপ প্লাস ক্লিনআপ মানে আ কি হয়েছে? ইউজ ইফেক্ট এর মধ্যে আমরা ১ম এ শিখেছি কি পুরো এই যে ইউজ ইফেক্ট ফাংশনের মধ্যে একটা কলব্যাক ফাংশন থাকে। এই যে কলব্যাক ফাংশনের মধ্যে আপনি যা লিখছেন। আর এটা হলো আপনার সেই ডিপেন্ডেন্সিটা। ঠিক আছে? এটা হলো ডিপেন্ডেন্সি। এখন আবার নতুন একটা জিনিস শিখলাম এইটা, এই পোরশনটা। এটা লিখে রাখা বেটার। ঠিক আছে? আপনার যে ভ্যারিয়েবল গুলো নিয়ে কাজ করবেন সেগুলো সবসময় আপনার অপ্টিমাইজড হয়ে থাকলো। ঠিক আছে? তো যখন ইউজ ইফেক্ট এরকম টাইমার রিলেটেড কোনো কাজ করবেন তখন অবশ্যই এরকম ক্লিন আপ এটাকে বলে ক্লিন আপ ফাংশন। ঠিক আছে? তো রিটার্ন ইনসাইড ইউজ ইফেক্ট ইজ React's ভার্সন অফ আনলোড ক্লিনআপ। আনলোড অর ক্লিনআপ। এই যে আনলোডের যে কনসেপ্টটা সেটা। মানে আনলোড কখন হয়? গত ভিডিওতে বলেছিলাম যে আপনি ট্যাব চেঞ্জ করছেন বা নেভিগেশন চেঞ্জ করছেন। মানে এক পেজ থেকে আরেক পেজে যাচ্ছেন বা পেজ রিফ্রেশ মারছেন বা কিবোর্ড থেকে F5 প্রেস করছেন হার্ড রিফ্রেশ করার জন্য। তখন প্রত্যেকবার যাতে এটা ফ্রেশ থাকে। ঠিক আছে? এই ফাংশন যে ভিতরটা সিম্পল আমি অন্তত এইভাবে মনে রাখি যে এই ফাংশনটা যেন ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে? জাস্ট রিসেট হয়ে যায় আরেকবার। তো জাস্ট লাইক টার্নিং অফ টাইমার্স when the component is removed যে কম্পোনেন্ট একটা সরে গেল তো সেই সময়। ওকে? ও আর লাস্ট যেটা আছে সেটা হলো ফেচিং ডেটা ফ্রম এপিআই। এপিআই থেকে যদি আমাদের ডেটা ফেচ করতে হয়, তো সেটা আমরা এভাবে ফেচ করি, তাই না? যে কোয়েরিতে কত ইজি। তো এখন এটারই রিঅ্যাক্ট ভার্সন কি? রিঅ্যাক্ট ভার্সন হলো সিম্পল ইউজ ইফেক্ট। আবারও বলছি এটা কিন্তু কোনো কম্পোনেন্টের মধ্যেই ইউজ হবে। তো ফেচ করছি আমরা সিম্পল জাভাস্ক্রিপ্ট। তারপরে কি লিখতে হয়? দেন লিখতে হয়। দেন এর মধ্যে সে রেসপন্স থেকে জেসন এ কনভার্ট হয়। তারপরে কি হয়? আমরা এই জেসন কনভার্ট করার পরে আমরা কিন্তু সেই ডেটাটা আরেকটা দিনের মধ্যে পাই। কারণ এখান থেকে আরেকটা প্রমিস রিটার্ন হয়। সেগুলো আমরা জানি প্রি-রিঅ্যাক্ট এ শিখেছি। আপনি যদি এখন ফেচ এই জিনিসটা না জানেন তাহলে বলব আগে ফেচ শিখে আসুন তারপর রিঅ্যাক্ট শিখুন। কারণ এটা হলো অ্যাডভান্স টপিক কিন্তু। তো আমরা প্রি-রিঅ্যাক্ট এ অনেক ভালোভাবে শিখেছিলাম, অনেক ইন ডেপথ শিখেছিলাম, প্রজেক্ট বানিয়েছিলাম। আর এখানেও আমরা ব্ল্যাংক রেখেছি। দেখছেন প্রত্যেকটা ক্ষেত্রে এটা কিন্তু কমন। ওকে? সেম আইডিয়া রান ওয়ান্স কেন? একবারই চলবে এটা। কারণ আমার যেই পেজটা লোড হবে না সঙ্গে আমার এই ডেটাগুলো ফেচ করে নিয়ে চলে আসবে। সঙ্গে আমার ডেটাগুলো এখানে ফেচ করে নিয়ে চলে আসবে। লোড ডেটা আফটার কম্পোনেন্ট মাউন্ট রিঅ্যাক্ট পেজ ইউজ ইফেক্ট ইন মডার্ন ওয়ে অফ লোডিং ডেটা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা ডেটা ফেচ করার জন্য ইউজ ইফেক্ট ইউজ করব। ওকে? তো সিম্পল আমি একটা কাজ করি যে ইউজ ইফেক্টটাকেই এখান থেকে একবার তুলে নিই। ঠিক আছে? এখান থেকে আমি পুরো জিনিসটাকে কপি করে নিই। কপি করে আমাদের app.jsx আছে। এখানে এসে হ্যাঁ, একটা কাজ করি আমাদের কাছে যে কম্পোনেন্ট গুলো রয়েছে উম এখানে অনেক বেশি ফাংশন হয়ে গেছে। আমরা পুরো জিনিস চেঞ্জ করে ফেলবো। তো হয়তো বুঝতে পেরেছেন যে আমরা সেটআপ না করেই শুধু সিডিএন দিয়ে তো কতদূর চলে গেছি, তাই না? তো বুঝতে পারছেন যে আমাদের যদি বেস ক্লিয়ার থাকে তাহলে আমরা আরো অনেক কিছু করতে পারবো। তো
আমাদের প্রথম শর্ত ছিল কোন একটা কম্পোনেন্টের মধ্যে লিখতে হবে, তো এটা আমাদের মেন কম্পোনেন্ট ছিল, আমি এর মধ্যেই লিখে দিলাম কারণ এই কম্পোনেন্ট সমস্ত কম্পোনেন্টকে লোড করাচ্ছে। ওকে, এবার আমি যদি একটু ব্রাউজারে গিয়ে দেখি যে আদৌ ঠিকঠাক চলছে কিনা, তো পেজ আমাদের রিফ্রেশ করি, কনসোলে আসি, কনসোলে এসে যদি একবার রিফ্রেশ করে দেখি, এই যে দেখুন এখানে ডেটা আসছে। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেন ডেটা আসছে। এই যে দেখুন, দেখছেন এই যে জেসন প্লেস হোল্ডার টাইপি কোড পোস্ট 1, আমি একটা পোস্ট এখানে আনতে চেয়েছিলাম, তো সেই জন্য দেখুন এখানে একটা পোস্ট এসছে, দেখছেন ডেটা, এই যে লেখা রয়েছে না কনসোলের মধ্যে ডেটা, তারপরে ডেটা আছে, এই যে দেখুন ডেটা আসছে। তো একবার যখন আমরা ডেটা পেয়ে গেছি, তো এটা আমরা লুপে ঘুরে কার্ড বানিয়ে দেবো, সেটা বানাতে আর কতক্ষণ, তাই না? তো আমরা যদি সবকটা পোস্ট আনতে চাই, তো আবার পেজটা এই যে এটাকে বলা হয় মাউন্ট। এই যে পেজটা তৈরি হলো না, প্রত্যেকটা কম্পোনেন্ট আসবে, এটাকেই বলা হয় মাউন্ট হওয়া। তো যে মাউন্ট হয়েছে দেখুন এই যে 100টা অ্যারে চলে আসছে আমার কাছে। কুল না? ইন্টারেস্টিং কিনা? তো আরেকটা জিনিস আমরা দেখেছিলাম, আহ, একদম একটা বেসিক জিনিস দেখে নিই আমরা। আমরা দেখে নিই যে আমরা পেজের টাইটেলটাকে চেঞ্জ করে দিই এই কোডটাকে ইউজ করে। ঠিক আছে? এই কোডটাকে ইউজ করে আমরা পেজের টাইটেলটা চেঞ্জ করে দিই। আমি এর মধ্যেই লিখে দিচ্ছি। ঠিক আছে? এর ভিতরেই একবার লিখে দিই এই জিনিসটাকে। আচ্ছা, প্রথমে কি দেখায় দেখি, এই যে কম্পোনেন্ট লোডেড, এই যে এসছে না? কম্পোনেন্ট লোডেড, রেডি টু গো, এই যে দেখুন হ্যালো ওয়ার্ল্ড হয়ে গেছে। তো এখন এই হ্যালো ওয়ার্ল্ড এখানে লিখে দিলাম যে টাইটেল চেঞ্জড। ওকে? টাইটেল, এই যে হ্যালো ওয়ার্ল্ড। দেখলেন প্রথমবার খেয়াল করলেন? প্রথমবার রিঅ্যাক্ট অ্যাপ উইথ ছিল, তারপর সঙ্গে, সঙ্গে এটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি বলেছিলাম? যে একটু সময় লাগে না? একটু সময় লাগে। তো যে কাজটা হতে একটু সময় লাগবে, তো তারপরেই কিন্তু আমাদের যে ধরনের কাজগুলো সেটা হলো সেই এফেক্ট। ওকে? এটাই এফেক্ট। আচ্ছা, আমি এখানে ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি। আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে দেখুন, রিয়াল লাইফ ইমাজিন ইউ আর এ টিচার সেটিং আপ ইউর ক্লাসরুম। তো ইউজ স্টেট ইজ ইউ ইউজের স্টেট ইজ ইউ অ্যারেঞ্জিং দ্য চেয়ার, মানে আপনি চেয়ার টেবিল সমস্ত সেট আপ করছেন কারণ এখন ক্লাস শুরু হবে তাই। তারপরে কি করলেন? ইউজ এফেক্ট ইজ হোয়েন ইউ সেট আপ এ প্রজেক্টর অর টার্ন অন এসি থিংস দ্যাট হ্যাপেন্স আফটার দ্য রুম ইজ সেট। তার মানে কি, যখন রুম পুরো সেট আপ হয়ে যাবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে, রুম ক্লিন হয়ে গেল, আমি এবার রেডি ক্লাস স্টার্ট করতে, তখন গিয়ে কিন্তু আমরা প্রজেক্টর চালু করব, এসি অন করব, তাই না? আচ্ছা, ইউ উডেন্ট রান দ্য প্রজেক্টর বিফোর দ্য চেয়ারস আর সেট, রাইট? তো আপনি নিশ্চয়ই প্রজেক্টর আগে চালিয়ে দেবেন না ক্লাস রেডি হওয়ার আগে। যে চেয়ার টেবিল সেট হলো না, তার আগে প্রজেক্টর চালু করে দিলেন, এসি চালু করে দিলেন। তো রিয়াক্ট বিহেভস দ্য সেম ওয়ে। ফার্স্ট ইট রেন্ডার্স দ্য ইউআই, দেন ইট রেন্ডার্স দ্য ইউজ এফেক্ট কোড। তার মানে আগে পুরো ওয়েবসাইটটা চলে এলো, আমাদের মোটামুটি অ্যাপগুলো রেডি হয়ে গেছে, কম্পোনেন্টগুলো চলে এসছে। এবার খেয়াল করুন যে দেখবেন এটা খুব তাড়াতাড়ি এটা চেঞ্জ হবে। ঠিক আছে? খুব তাড়াতাড়ি। এটা আমি জুম করতে পারছি না ট্যাবটাকে, তো আপনারা একটু দেখে নেবেন নিজেরা জুম করে। ইউটিউবে জুম করা যায় কিন্তু, ঠিক আছে? স্ক্রিনে পিঞ্চ করে জুম করতে পারবেন। দেখুন আমি যেই রিফ্রেশ করছি, তো প্রথমে রিঅ্যাক্ট ট্যাব দেখাচ্ছে কিন্তু তারপরে গিয়ে চেঞ্জ হচ্ছে, খেয়াল করছেন? তো এটা হলো কাইন্ড অফ সাইড এফেক্ট, যে চেঞ্জ হবে তারপরে আসবে। তো ওভারঅল আশা করি আমি বোঝাতে পেরেছি যে কিভাবে কাজ করে। আমরা আরো প্র্যাকটিক্যালি দেখব পরবর্তী ভিডিওগুলো থেকে। আজকের ভিডিওতে যাদের এখনো অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়নি, এখনো যাদের কনফিউশন রয়ে গেছে, তো আমি এটা মেক শিওর করছি আগামী যে ভিডিওগুলো আছে সেখান থেকে আপনারা ক্লিয়ার বুঝে যাবেন। ঠিক আছে? আরেকটা জিনিস আমরা দেখিনি যে রিয়েল লাইফে দেখব যে কোনো কিছু যখন আমরা চেঞ্জ করছি, হয়তো এই বাটনে ক্লিক করলাম তখন ইউজ ইফেক্ট কিভাবে কাজ করছে, বা এখানে টাইপ করলাম ইউজ ইফেক্ট কিভাবে কাজ করছে। তো সেই বিষয়গুলো আমরা দেখব। তো এখন জাস্ট একটা সিম্পলি আমি বলে রাখছি যে সিম্পল ভাবে একটা জিনিস মনে রাখুন। আপনি 90% সময় এই কাজটাই করবেন। যখন আপনি কোনো এপিআই ফেচ করে বা ডেটাবেস থেকে ডেটা আনবেন না, তখন ইউজ ইফেক্ট আপনার কাজে লাগবে। মেক্সিমাম সময়। ঠিক আছে? মেক্সিমাম সময় এটা। এটা জাস্ট একটা টিপস দিয়ে রাখো যে ইউজ ইফেক্ট কোথায় ইউজ করব। এত বেশি সিচুয়েশন থোড়ি না মনে থাকবে এত কিছু। তো একটা সিম্পল টিপস দিয়ে রাখলাম যে ধরে রাখুন যে মেক্সিমাম সময় আপনি ডেটা ফেচ করে আনার জন্য বা ডেটাবেস থেকে ডেটা আনার জন্য তখন আপনি এই কাজগুলো করবেন। কারণ ডেটাগুলো জেনারেলি আসতে সময় লাগে ডেটাবেস থেকে বা বিভিন্ন এপিআই থেকে। তো সেই কাজের জন্য এটা ইউজ হবে।
তারপরে এই যে ব্ল্যাঙ্ক যে অ্যারেটা আছে সেটার ইউজও এখনো পুরোপুরি দেখিনি। আমরা দেখব, অবশ্যই দেখব আগামী ভিডিওগুলোতে। আজকের ভিডিও আর বেশি লম্বা করছি না, এখানেই রাখছি। আমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কাইন্ডলি করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ওকে? আর ভিডিওটা কেমন লাগলো আ অবশ্যই কাইন্ডলি অবশ্যই জানাবেন। আর এই নোটটা যদি লাগে, আপনাদের প্রয়োজন হয় আমাদের কমেন্টে জানাবেন। আমরা ডেসক্রিপশন বা কমেন্ট সেকশনে অবশ্যই সেখানে দিয়ে দেবো। আপনারা ডাউনলোড করে নেবেন। আর আমি চাইবো যে আপনারা কমেন্ট করুন, আপনারা এটা চেয়ে নিন। ঠিক আছে? এইটার পাবেন না এরপরে। ঠিক আছে? আ তো আমার মনে হয় না যে এর আগে আর কেউ বুঝিয়েছে। আ অবশ্যই আমি পুরো পৃথিবীর সমস্ত ভিডিও তো দেখিনি, সমস্ত টিচারকে চিনিও না। হয়তো অনেকেই বুঝিয়েছেন। কিন্তু আমার মনে হয়েছে যে বাংলায় হয়তো এত ভালো করে কেউ বুঝায়নি। কারণ আমি শেখার সময় অনেক বাধা পেয়েছিলাম। তো সেইজন্য আমার মনে হয়েছে যে এইভাবে যদি কেউ শেখাতে তাহলে হয়তো তাড়াতাড়ি বুঝিয়ে যেতাম। তো বাকিটা সব আপনাদের উপরে জানান আমাদের কমেন্ট সেকশনে। আর আমি সময় নষ্ট করছি না। ওকে, টাটা।